এদিকে একের পর এক মামলায় খালাস পাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে ফেরাতে দিল্লিতে বৈঠক করবেন খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। অবশেষে ডক্টর ইউনূসকে ফাঁসিয়ে দিল আসিফ মাহমুদ। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা, কারণ পুলিশ চাইলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না, কারণ পুরো মামলাটি সাজানো এবং ভুয়া। সুতরাং এই যে তথাকথিত জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই বিপ্লব এবং একে কেন্দ্র করে ফাঁসির রায়, ফাঁসির আদেশ, যাবজ্জীবন কারাদণ্ড সবই আসলে ভুয়া। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন ভারত সফরে। এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি এই সফরের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর কোনো নীরব সমঝোতা চলছে? খলিলুর রহমানের দিল্লি সফরের পর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া হবে রাজসাক্ষী, আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি। সজীব ভুঁইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার। গণভোটের পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এই ভোটাভুটির মধ্য দিয়ে। সুতরাং এখনই বলা যায় যে এই গণভোটটা আসলে বাতিল হয়ে যাচ্ছে। ইউনূসের অসাংবিধানিক গণভোট কি বাতিল করতে যাচ্ছে বিএনপি সরকার? দর্শক, অবশেষে প্রফেসর ইউনূস সরকারের গোমর পুরোপুরি ফাঁস করে দিলেন তারই উপদেষ্টা, তারই শিষ্য, তারই ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি রাজনৈতিক দলের এখন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা। তিনি যে ভয়াবহ বার্তাটা দিয়েছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, তবে কি এবার সত্যি সত্যি আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলেছে? কারণ একদিকে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা একের পর এক বাতিল হচ্ছে, অপরদিকে দিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে তিনি জয়শঙ্করের সাথে বৈঠক করবেন। দর্শক, বিশ্লেষকগণ ইতিমধ্যেই বলাবলি করছেন যে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা হিসেবেই এই বৈঠকটি হতে পারে। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আওয়ামী লীগ কিভাবে ফিরছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটাও কিভাবে বাতিল হতে পারে। এছাড়াও দর্শক, গণভোট বাতিল করতে চাচ্ছে বিএনপি সরকার। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই গণভোট বা জুলাই সনদ বাতিল করা উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা, কারণ পুলিশ চাইলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না, কারণ পুরো মামলাটি সাজানো এবং ভুয়া। সুতরাং এই যে তথাকথিত জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই বিপ্লব এবং একে কেন্দ্র করে ফাঁসির রায়, ফাঁসির আদেশ, যাবজ্জীবন কারাদণ্ড সবই আসলে ভুয়া। কেরানীগঞ্জের জিহাদ হত্যা মামলায় যা প্রমাণিত হয়েছে তা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অভূতপূর্ব কেলেঙ্কারি। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে হত্যা মামলা, ঘটনাস্থল বদলে অন্য থানায় মামলা দায়ের, এসব কিছুই প্রমাণ করে যে পুরো জুলাই সন্ত্রাসী একটি সুপরিকল্পিত নাটক ছিল। যখন মামলার তথাকথিত নিহত ব্যক্তি নিজেই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয় যে আমি মরি নাই, আমি জীবিত এবং অন্য এলাকায় আহত হয়েছিল, তখন বুঝতে বাকি থাকে না যে গোটা ঘটনাটি কতটা মিথ্যা এবং প্রতারণামূলক। এই একটি মামলাই যথেষ্ট পুরো জুলাইকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। পিবিআইর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। 56% মামলায় কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায়নি। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও বেশিরভাগ আসামি প্রকৃত নয়। ঢাকার ঘটনায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল এবং কুমিল্লার মানুষদের আসামি করা হয়েছে, যারা কখনোই ঢাকায় আসেননি। এই তথ্যগুলো স্পষ্ট করে দেয় যে একটি সুসংগঠিত চক্র পুরো দেশ জুড়ে মিথ্যা মামলার জাল বিস্তার করেছিল। সেসব মামলায় গ্রেপ্তার হয়ে হাজার হাজার মানুষ এখন জেলে আছে, কারাগারে আছে এবং কারাগারে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করছে। আর কারো কারো তো বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে 250 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী এবং সাক্ষীদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বা পায়নি পিবিআই। এই ঘটনা প্রমাণ করছে যে কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়রানি করা এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা। অথচ এইসব মামলাতেই বিগত 19 মাস ধরে আটক রয়েছেন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক সহ অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মী। রুস্তম আলীর মতো সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ 7টি মামলা এবং 10 মাস কারাভোগ করেছেন এই রুস্তম আলী। এই ঘটনায় 2টি আলাদা থানায় মামলা, নিহতের বাবা কোনো মামলা না করলেও অন্য কেউ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসবই আসলে প্রমাণ করে যে একটি সংগঠিত চক্র এই কাজগুলো করেছে। আর ইউনূস সরকারের আইনমন্ত্রী এর থেকে বখরাত পেয়েছে। কুড়িগ্রামের সাংবাদিক আব্দুল খালেক ফারুকের ঘটনা আরো ভয়াবহ।
নিহতের পরিবার কোনো মামলা না করলেও ছাত্র সংগঠনের নেতা বাদী হয়ে মামলা করেছে। এমনকি সাংবাদিক নিহতের জানাজায় অংশ নিয়েছিলেন, অথচ তারই বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করছে যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদেরকেও টার্গেট করা হয়েছিল। বিনা বিচারে এভাবে আটক রাখার দায় ইউনূসের যেমন, তেমনি তারেক রহমানেরও। যারা এই অবৈধ ক্ষমতায় এসেছেন তারা সবাই এই অবিচারের অংশীদার। ৩৭২ জনকে অব্যাহতি দেওয়ার নামে প্রহসন চালিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ আজও কারাগারে আটক রয়েছেন। ফরিদপুরের জিয়াউল হক বাবলু কখনো আশুলিয়ায় যাননি, অথচ আশুলিয়া থানার মামলায় তাকে আটক করা হয়েছে। তার ভাষায়, আমি এখনো পালিয়ে বেড়াচ্ছি। এটাই হলো তথাকথিত অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রকৃত চিত্র। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই মিথ্যা মামলাগুলোর ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে মামলাগুলোর 56% ভুয়া প্রমাণিত, যেখানে জীবিতকে মৃত দেখানো হয়েছে, যেখানে বাদী সাক্ষীর অস্তিত্ব নেই, সেই মামলার ভিত্তিতে বিচার করে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। এ কি কোনো বিচার, নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী? আদালত যখন নিজেই স্বীকার করে যে এসব মামলা মিথ্যা এবং একের পর এক অব্যাহতি দিচ্ছে আদালত, তখন প্রশ্ন আসে, যে ভিত্তির উপর দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেই ভিত্তি যদি মিথ্যা হয়, তাহলে সেই রায়ের বৈধতা কি? যেখানে পুলিশ চার্জশিট দিতে পারছে না কারণ মামলাগুলো সাজানো, সেখানে বিচারের নামে এই প্রহসন চালানো মানে বিচার বিভাগকেও এই অবৈধ কার্যক্রমের অংশীদার করে তোলা, যা ইতিমধ্যে হয়ে গেছে বহুবার। বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে যে জুলাই সন্ত্রাস থেকে শুরু করে এর পরবর্তী সব ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মামলা যখন ভুয়া, অভিযোগ যখন মিথ্যা, তখন সেই ভিত্তিতে দেওয়া ফাঁসির আদেশও নিঃসন্দেহে ভুয়া এবং অবৈধ। মামলা যদি ভুয়া হয়, তাহলে ফাঁসির আদেশও ভুয়া। এপ্রিলের শুরুতেই এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন ভারত সফরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি এই সফরের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর কোনো নীরব সমঝোতা চলছে, যা চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফরে? ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ৮ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছাতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদিও এখনও ঢাকা বা নয়াদিল্লি কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও কূটনৈতিক মহলে এই সফর নিয়ে চলছে জোর আলোচনা। কারণটা খুব পরিষ্কার, বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে এটাই হবে প্রথম কোনো মন্ত্রীর ভারত সফর। অর্থাৎ এটাই হতে যাচ্ছে তারেক রহমান সরকারের ভারত নীতির প্রথম বাস্তব পরীক্ষা। সম্প্রতি নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এই বৈঠককেই খলিলুর রহমানের সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মরিশাসে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। সেখানে অংশ নেবেন খলিলুর রহমান এবং এস জয়শঙ্কর। তার আগেই নয়াদিল্লিতে দুই মন্ত্রীর বৈঠক মূলত বড় আলোচনার প্রস্তুতিমূলক পর্ব। অর্থাৎ সবকিছু এখনও অফ দ্য রেকর্ড, কিন্তু প্রস্তুতি চলছে পুরোদমে। খলিলুর রহমানের এই সফর শুধু একটি বৈঠক নয়, এটি নির্ধারণ করতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী দিনের দিক নির্দেশ। কেন? কারণ আলোচনায় উঠতে পারে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুৎ সংযোগ, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক কানেক্টিভিটি, পানি বন্টন এবং আওয়ামী লীগ ইস্যু। এই প্রতিটি বিষয়ই দুই দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর খলিলুর রহমান নিজেই এক বড় চমক। বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ছিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নাম। তিনি আগে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা। এই কারণে নয়াদিল্লির কূটনৈতিক মহলে একটি প্রশ্ন উঠেছিল, ইউনূস সরকারের ছায়া কি এখনও রয়েছে তারেক রহমান সরকারের ওপর? যখন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেখানে আলোচনা হয়েছিল বাংলাদেশের জঙ্গি ও মৌলবাদ দমনের বিষয়। কিন্তু অভিযোগ আছে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি মোহাম্মদ ইউনূস। ফলে এক সময় ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে থাকে, বিশ্বাসে ফাটল ধরে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে ঢাকা দিল্লি সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম লিখেছে, তারেক রহমান প্রথমে ভুটান বা মালদ্বীপ সফর করবেন, এরপর ভারত সফরে যাবেন। অর্থাৎ খলিলুর রহমানের এই সফর হতে পারে তারেক রহমানের ভারত সফরের গ্রাউন্ড প্রস্তুতি। এখন আসল প্রশ্ন, এই সফরে কি আওয়ামী লীগ ইস্যু আলোচনায় আসবে? সরাসরি কেউ কিছু বলছে না,
কিন্তু বাস্তবতা হলো ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। শেখ হাসিনা সহ বহু আওয়ামী লীগের নেতাকে আশ্রয় দিয়েছে। অন্যদিকে বর্তমান সরকার একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। তাহলে কি ভারত চাইছে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে? এটা যদি সত্যিই হয় তাহলে খলিলুর জয়শঙ্কর বৈঠক হতে পারে সেই আলোচনার প্রথম ধাপ, আর তারেক রহমানের ভারত সফর হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের মঞ্চ। সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি নতুন সরকারের প্রথম বার্তা, ভারত নীতির পরীক্ষামূলক ধাপ, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নতুন সূচনা। এখন নজর ৮ এপ্রিলের দিকে। খলিলুর রহমান দিল্লিতে কি বলেন, জয়শঙ্করের সঙ্গে কি সমঝোতা হয়, আর সবচেয়ে বড় কথা তারেক রহমানের সফরে কি চূড়ান্ত হয়? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির পথ। আপনার কি মনে হয় খলিলুর রহমানের দিল্লি সফরের পর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, আর তারেক রহমানের দিল্লি সফরের পর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন? জানান আপনার মতামত। সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের বাইরে নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে গিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানে না থাকা সত্ত্বেও যে গণভোটের আদেশ জারি করিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, সেই গণভোটের আদেশ সম্ভবত বাতিল হতে চলেছে। গণভোট হয়েছে, গণভোটের জন্য অন্তত ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের যেটা খরচ করা হলো অতিরিক্ত, সেই টাকা এখন কি তাহলে প্রফেসর ইউনূসের কাছে জরিমানা হিসেবে আদায় করা উচিত, কিংবা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এই টাকাটা আদায় করা উচিত যদি গণভোট বাতিল হয়ে যায়? দুর্দান্ত একটা ব্যাপার বোধহয় ঘটতে চলেছে। দুর্দান্ত শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ দুর্দান্ত শব্দটা পজিটিভ ব্যাপার। অনেকেই আবার মনে করতে পারেন গণভোটের আদেশ বাতিল হওয়া তাহলে কি পজিটিভ ব্যাপার? না, পজিটিভ নেগেটিভ কোনোটাই বলতে চায় না, কিন্তু একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানে যাহা নাই তাহার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সেটা অবশ্যই অবৈধ, এবং সেই অবৈধ ব্যাপারটা সম্ভবত পাশ হচ্ছে না, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। তাহলে কি সত্যি এই সংসদের যে মেয়াদ, 2 দিন পরেই সংসদের অধিবেশন বসতে চলেছে, 29শে মার্চ সংসদের অধিবেশন বসবে, এবং এই অধিবেশন চলাকালীন সময়ে প্রফেসর ইউনূসের এই গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে? চলুন একটু মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, কি খবর আসছে সংসদের ভেতর থেকে। গণভোট অধ্যাদেশের কথা, গণভোট অধ্যাদেশ নিয়ে যে আলোচনাগুলো আসছে সংসদের কমিটির আলোচনা থেকে, সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে, এবং মহান স্বাধীনতা দিবসে বিরোধী দল এনসিপি জামাতের আলোচনা থেকে যেগুলো বোঝা যাচ্ছে, তাতে নিশ্চিত করে গণভোটের আদেশ বাতিল হতে চলেছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে টানাপোড়েন। কি প্রস্তাব করা হয়েছে? সেখানে প্রস্তাব করা হয়েছে 133টি অধ্যাদেশের 113টিতে একমত বিশেষ কমিটি, দুদক, পুলিশ, বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। এই যে 113টিতে একমত, বাকি 20টিতে একমত না, বাকি 20টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, এবং সেই 20টি অধ্যাদেশের মধ্যে গণভোটের অধ্যাদেশও রয়েছে। শোনা যাচ্ছে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত চিঠিও এই কমিটিকে দেয়া হয়েছে যে এটা সংসদে পাশ হবে না, এটা যেন কমিটিতেই বাতিল করে দেওয়া হয়, সেই ব্যাপারেই চিঠি দেওয়া হয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। সমকাল কি বলছে? সমকাল বলছে যে আদেশের ওপরে গণভোট হয়েছে, যে অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, সেই গণভোট অধ্যাদেশ 2025 নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। জামাতের ভাষ্য, ক্ষমতাসীন দল বিএনপি অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে, এতে তারা আপত্তি জানিয়েছে। তবে সরকারি দলের ভাষ্য, তারা অধ্যাদেশটি বাতিল বা গ্রহণের সিদ্ধান্ত নেয়নি, আলোচনা চলছে। বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা শেষে পরস্পর বিরোধী এই ভাষ্য জানিয়েছে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত। 14 সদস্যের এই কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই করছে। এই কমিটির 11 সদস্য বিএনপির, 3 জন জামাতের। 133টি অধ্যাদেশের মধ্যে 113টি জাতীয় সংসদে পাশ করতে একমত হয়েছে সরকারি এবং বিরোধী দল। বিশেষ কমিটির বৈঠক সূত্র জানায়, গণভোট ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন অধ্যাদেশেও বিএনপি পরিবর্তন আনতে চাইছে। বিরোধী দলের দাবি, পরিবর্তন বা আলোচনার জন্য সংসদে উপস্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করতে চাইছে সরকারি দল। এর মাধ্যমে আগের মতো প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থেকে যাচ্ছে, যা জুলাই সনদের লঙ্ঘন। সূত্রটি বলছে 20টি অধ্যাদেশের বিষয়ে এখনও একমত হতে পারেনি বিশেষ কমিটি। আগামী 29 মার্চ কমিটির 3য় বৈঠক, যেদিন সংসদের অধিবেশনও বসছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং 30 দিনের মধ্যে পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ইউনূস সরকারের 133টি অধ্যাদেশ গত 13ই মার্চ সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী 12 এপ্রিলের মধ্যে
অধ্যাদেশগুলো পাশ হতেই হবে। যদি 12 এপ্রিলের মধ্যে পাশ না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। যে আলোচনাটা চলছে শুধুমাত্র গণভোট না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন যে আদেশ, সেই আদেশগুলোও বাতিল হয়ে যাচ্ছে। সেই আদেশগুলো বিএনপি কখনোই সংসদে পাশ করবে না। এর আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যেটা সংবিধানে নেই সেটা হবে না। আমরা সংবিধানের পথে ছিলাম, আছি এবং থাকবো। সংবিধান বিরোধী কোনো কিছু হবে না। গণভোট সংবিধান বিরোধী, সংবিধানে গণভোট নেই, সুতরাং এটা বাতিল হয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ জারি করা হয়েছে, প্রফেসর ইউনূস জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, সেটাও বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেই শপথটাও অবৈধ হয়ে যেতে চলেছে এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে, সংসদের অধিবেশন 29 তারিখে বসছে, 12 এপ্রিলের মধ্যে অবশ্যই প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্ত সবগুলোই হয়, মানে যেগুলো পাশ হবে সেগুলো তো পাশ হয়ে গেল, বৈধ হয়ে গেল, যেগুলো পাশ হবে না অটোমেটিকলি সেগুলো বাতিল হয়ে যাবে এবং সেই বাতিলের খাতায় থাকছে বোধহয় গণভোট। তাহলে কি হবে? এই যে এত আয়োজন করে, এত ঢাকঢোল পিটিয়ে, শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা খরচ করেছে গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য, বিভিন্ন মন্ত্রণালয় শত শত কোটি টাকা খরচ করেছে, প্রায় 1,500 কোটি টাকা গণভোটের জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত খরচ করেছে। এই খরচের টাকা প্রফেসর ইউনূসের কাছ থেকে কি নেওয়া হবে? রাষ্ট্র কি তার কাছ থেকে বুঝে নিতে পারবে কিংবা নেবে? বিএনপি সরকার কি সেই পথে যাবে? একটা বড় প্রশ্ন কিন্তু এটা। বোঝা যাচ্ছে আসিফ মাহমুদকে পাকড়াও করলেই সব ডিপ স্টেট কোর্টটা কার পরামর্শে এটা ঘটলো সেটা তো প্রমাণ হবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে, রাজসাক্ষী পাওয়া গেল তো। সুতরাং যদি এই প্রশ্ন চ্যালেঞ্জ করে, অনেক সময় বলে না যে জুলাই সনদের যদি অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ। এখন সরকার অবৈধ হতে পারে, হলে তো এখন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হবে রাজসাক্ষী, আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি। কারণ যত চুক্তি, গোপন চুক্তি যা কিছু হয়েছে এই ডিপ স্টেটের প্ররোচনায় বা পরামর্শে হয়েছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ অধিবেশন ডাকে, সেখানে হ্যাংলার মতো যায় ওই দর্শক গ্যালারিতে বসে থাকে। কত ছোট লোক। মেঘনাতে প্রধানমন্ত্রী জনগণের সাথে সাক্ষাৎ করে, সেখানেও ভিড় ঠেলে আবার বলে তার ওখানে আসতে এসেছে পাহারা সহ তার কাছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে তার 3 ঘন্টা সময় লেগেছে, পত্রিকায় এসেছে। অর্থাৎ এই আচরণগুলো দেখে কি মনে হচ্ছে? এখনো তার খায়েশ পেটে নাই, এখনো হয়তো তার আকাঙ্ক্ষা, ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা আছে। এখন সজীব ভুইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার। এই যে এখন পররাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে খেলা হতে পারে, তার তো চরিত্র ফুলের মতো পবিত্র, সে করতে পারে। প্রধানমন্ত্রী যে বলেছিল সাবেক শেখ হাসিনা, তিনি কিন্তু কথাটা বেঠিক বলেছেন মনে হয় না, কারণ আমি তো সাক্ষী। আগে প্রথমে বুঝতে হবে যে এই যে আসিফ ভুইয়া, সে এনসিপির মুখপাত্র, তার যে রাজনীতি করার ম্যাচুরিটি হয় নাই এটা তিনি বুঝতে পারেন নাই। কারণ আমাদের দেশে আসলে ওই অর্থে ডিপ স্টেট কিন্তু পুরোপুরি ফাংশন করে না। আমাদের দেশের যে ডিপ স্টেট সেটা কিন্তু বিদেশি ডিপ স্টেট গুলা পরাশক্তির উপরে নির্ভরশীল, তাদের নির্দেশে ফাংশন করে। ডিপ স্টেট মানে হচ্ছে সকল এজেন্সির একটা আলাদা, এবং সরকারের একটা চিকেন ক্যাবিনেট থাকে, তাদের সমন্বয়ে যেটা হয় এটাকে ডিপ স্টেট বলে, অর্থাৎ পলিসি মেকিং, সোজা কথা। কিন্তু আমাদের দেশের এই ডিপ স্টেট কিন্তু স্বাধীনভাবে পলিসি মেকিং করতে পারে না। তারা পরাশক্তিগুলোর পরামর্শে বা তাদের প্রেরণায় বা তাদের পরামর্শে তারা কিন্তু কাজ করে। আপনি দেখেন, এর আগে সাখাওয়াত সাহেব বলেছিল যে একটা কিচেন ক্যাবিনেট আছে, তারা যায় গুলশানে বসে, তারা যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা বসে থাকি, যার সিদ্ধান্ত হয়ে যায়। অর্থাৎ সরকারের ভিতরেও সরকার ছিল। এটাই এখন আমি যেটা বলছিলাম, সজীব ভুইয়া তিনি রাজসাক্ষী হয়ে গেলেন, শেখ হাসিনার সময় আইজিপি শাখা রাজসাক্ষী ছিল, এখন রাজসাক্ষী হয়ে গেল। কারণ নির্বাচনটা তো আমাদের সংবিধান অনুযায়ী এটা সাংবিধানিক সরকার, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার। এখন এই সরকার যদি সাংবিধানিক সরকার হয়, সংবিধানে 3 মাসের ভিতরে নির্বাচন, কোনো কারণে নির্বাচন কমিশন যদি প্রস্তুত না থাকে তাহলে 6 মাসের ভিতরে নির্বাচন হতে পারে। 6 মাসের ভিতরে নির্বাচন না হয়ে এই যে 18 মাস পরে নির্বাচন হলো, এটা তো একটা সাংগঠনিক শূন্যতা হলো এবং সংবিধান ভায়োলেট করা হলো। তাহলে বোঝা যাচ্ছে আসিফ মাহমুদকে পাকড়াও করলেই সব ডিপ স্টেট কোর্টটা কার পরামর্শে এটা ঘটলো সেটা তো প্রমাণ হবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে, রাজসাক্ষী পাওয়া গেল তো। সুতরাং যদি আমার মনে হয় যে যদি এই প্রশ্ন চ্যালেঞ্জ করে, অনেক সময় বলে না যে জুলাই সনদের যদি অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ। এখন সরকার অবৈধ হতে পারে, হলে তো এখন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হবে রাজসাক্ষী, আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি, তার বিচার হবে। এখন আমি কিন্তু বহু আগে 2008 সালের নির্বাচনের আগে আমি যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন কিন্তু প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এবং আসিফ ভুইয়া আমার ধারণা সত্য কথা বলেছে, কিন্তু সে রাজসাক্ষী ফেসে গেছে। কারণ তারা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন যে দিতে চায় নাই, আমরা যতই বলেছি
তারা স্বীকার করে নাই, কিন্তু এখন সেই রাজসাক্ষী হিসেবে প্রমাণ হলো। কারণ আপনি ধরেন যত চুক্তি, গোপন চুক্তি যা কিছু হয়েছে এই ডিপ স্টেটের প্ররোচনায় বা পরামর্শে হয়েছে, এবং তারা সরকারে থাকতে চেয়েছে। শেখ হাসিনা 2028 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল, ওই মেয়াদ পর্যন্তই তারা টানতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে নয়, অর্থাৎ দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলেছে। এই কারণে তারা ফাইনালি সরকারটাকে নির্বাচন দিয়ে সটকে পড়েছে। কিন্তু এখন আপনি লক্ষ্য করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ অধিবেশন ডাকে, সেখানে হ্যাংলার মতো যায় ওই দর্শক গ্যালারিতে বসে থাকে। কত ছোট লোক। মেঘনাতে আপনার প্রধানমন্ত্রী জনগণের সাথে সাক্ষাৎ করে, সেখানেও ভিড় ঠেলে আবার বলে তার ওখানে আসতে এসেছে পাহারা সহ, তার কাছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে তার 3 ঘন্টা সময় লেগেছে। পত্রিকায় এসেছে। অর্থাৎ এই আচরণগুলো দেখে কি মনে হচ্ছে, এখনো তার খায়েশ বেটে নাই, এখনো হয়তো তার আকাঙ্ক্ষা, ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা আছে সরকারে যদি থাকা যায় এরকম। আবার প্রশ্ন হচ্ছে, এই যে সজীব ভুইয়া, এখন তো এই রাষ্ট্রপতি তো বিচার চাইতে পারে, তার সাথে তো এই যে ইউনূস যত বিদেশ ভ্রমণ করেছে, যত চুক্তি স্বাক্ষর করেছে, গোপন প্রকাশ্য, সবটা তো রাষ্ট্রপতিকে সংবিধানে আছে, রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, তিনি সংসদে উত্থাপন করবেন। তিনি তো 18 মাসে একবারও রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই, তিনি তো সংবিধান ভায়োলেট করেছেন। এছাড়া তো ওই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ সব প্রধান উপদেষ্টা সহ সবার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, অভিযোগ হয়েছে। এটা তদন্ত হতে হবে তো, বিচার হতে হবে তো, কারণ অভ্যুত্থানের পরে তো আমরা আইনের শাসন চেয়েছি, আইনের শাসন হলে তো বিচার হতে হবে। এখন সজীব ভুইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার, কিছু মাফ করে দিক, সমস্যা নাই, সেই আইজিপির মতো মাফ। কিন্তু তাকে ডিপ স্টেটকে কি পরামর্শ 18 তারিখে 28 তারিখ পর্যন্ত যে 28 সাল পর্যন্ত সরকার রাখতে চেয়েছে, এই যে খায়েশ, এটা তো আগে অস্বীকার করেছে, এখন তো অস্বীকার করতে পারবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।